আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন কৃষ্ণকলি বসে আছে ঝিলিকের ফোনের পাশে। ঝিলিক ফোনে গান শুনছে আর রেডি হচ্ছে। আমি আর ঝিলিক বগুড়া যাব আমার বড় আপুর একমাত্র মেয়ে তুলিমণির বাসায়। পাবনা থেকে বগুড়া যেতে সময় লাগে 4 ঘন্টা মতো। তো ফার্স্টে ভেবেছিলাম সকাল 7টার গাড়িতে যাব, তারপরে সিদ্ধান্ত নেওয়া হলো যে না, 1টার গাড়িতে যাব, কারণ অত ভোরে উঠতে গেলে দেখা যাচ্ছে ঝিলিক রেডি হতে দেরি করবে, মিস হতে পারে, বাস মিস করতে পারি। এজন্য 1টার গাড়িতেই যাচ্ছি আমরা। ঝিলিক খুব রিল্যাক্সের সাথেই রেডি হচ্ছে, কোনো তাড়াহুড়া নাই। আর এদিকে কৃষ্ণকলি খুব মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে ঝিলিকের দিকে। মনে হচ্ছে আমরা ওকে রেখে চলে যাচ্ছি, এতে ওর মন খুব 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 খারাপ। ওদের টেক কেয়ার করার জন্য রিয়ার মাকে আমি সব বুঝিয়ে দিয়েছি। ওদেরকে মাছ সিদ্ধ করে ভাতের সাথে মাখিয়ে খাওয়াতে হয়। রিয়ার মা অনেক বিশ্বস্ত, অনেক দিন ধরে আমার কাছে আছে, এই জন্য ওকে রেখেই আমি যাচ্ছি। সকালের নাস্তা থেকে শুরু করে ও দুপুরে রান্নাটা কমপ্লিট করে টেবিলে দিয়ে যাবে, ওকে বলে রেখে। বাসায় ঈশান আর ঈশানের আব্বু থাকবে, আর আমি আর মেয়ে একাই যাচ্ছি। অ্যাডভেঞ্চার ট্যুর হবে আমার আর আমার মেয়ের। একটা ছোট্ট লাগেজে কাপড় চোপড় ভাঁজ করে নিয়ে নেওয়া হয়েছে, আর এই যে ছোট্ট একটা বক্সের মধ্যে ঝিলিকের টুকিটাকি প্রয়োজনীয় কসমেটিক্স নেওয়া হয়েছে। আর এই যে এদিকে কৃষ্ণকলি তো মন খারাপ করে বসেই আছে, ও আমাদের রেডি হওয়া দেখছে, মন খারাপ করে তাকিয়ে আছে। কষ্টই হচ্ছে ওকে দেখে, কি নিরীহভাবে তাকিয়ে আছে, মায়া হচ্ছে। ঝিলিক বলছে যে আম্মু ওকে ছেড়ে থাকবো কী করে, ওদেরকে ছেড়ে। এদিকে ঈশান আর ঝিলিক যাওয়ার আগ মুহূর্তে সেলফি উঠতেছে। আমি গতকাল রাতেই সব রান্না কমপ্লিট করে রেখেছি, ফ্রিজে একটু একটু করে বক্সে রেখে দিছি, যাতে ও ঈশান আর ঈশানের আব্বু ওখানে একটুখানি গরম করে নিয়ে খেতে পারে। আর সকালে এসে রিয়ার মা রুটি বানিয়ে দিয়ে যাবে, আর দুপুরে রান্নাটাও কমপ্লিট করবে, এভাবেই বলে রেখেছি। আর এদিকে যে ঝিলিক রেডি হয়ে বসে আছে, ওর আব্বু ফোন দিলেই আমরা রওনা হব। ওর আব্বু বাসের টিকিট কাটবে, টিকিট কনফার্ম করে আমাদেরকে ফোন দিলে আমরা চলে যাব। আমরা অবশ্য গেটের বাইরে এসে দাঁড়িয়েছি। এই যে ঈশান আসলো, ঈশান এসে বললো যে আমি তোমাদেরকে বাসে উঠিয়ে দেওয়া যাব, আমি একটু আসছি। তারপর আমি আর ঝিলিকে যে বের হলাম লাগেজ নিয়ে, সামনে অটোতে উঠবো বাস টার্মিনাল পর্যন্ত। মা মেয়ে দুইজনই খুব এক্সাইটেড আছি, কারণ কোনো ছেলে মানুষ ছাড়া এই ফার্স্ট আমাদের কোথাও যাওয়া, তো একটু এক্সাইটেড। ঈশান আর ঈশানের আব্বু দুইজনে আমাদেরকে বাসে উঠিয়ে দিতে টার্মিনালে গেছিলো। তো ঈশান তো খুব দায়িত্বশীলভাবে আমাদেরকে সব বুঝাই দিচ্ছিল, বাসের মধ্যে কি করবে কি করবে না। মনে হচ্ছে খুব একেবারে দায়িত্বশীল ছেলে আমার, মাশাআল্লাহ। এই যে জানালা ঠিকঠাক মতো লাগাও, ফোন সাবধান রাখো, বাসে কী কী হতে পারে এসব বুঝিয়ে দিচ্ছিল। ঝিলিক বলছিল যে খুব বড় বড় ভাব হয়ে গেছে ঈশানের। ঈশান আম্মুকে বোঝাচ্ছে কি করবে কি করবে না। তো এই যে 1টায় আমাদের বাস। এখন ড্রাইভার বললো যে কিছুক্ষণ পরেই বাস ছেড়ে দেবে, আর আমরা একটু মামে সেলফি উঠে নিলাম। আর এই যে বাস ছেড়ে দিল। পাবনা বাস টার্মিনাল থেকে রওনা হলাম আমরা বগুড়ার উদ্দেশ্যে। তো এই যে বাইরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সবুজ প্রকৃতি। শহর ছেড়ে একটুখানি ফাঁকা জায়গায় যখনই আসি তখনই দেখা যায় যে গাছগাছালি সবুজ দেখা যায়, তো খুব ভালো লাগে। এই যে রাস্তার দুধারে গাছ লাগিয়েছে, সেগুলো দেখতে ভালো লাগে। আমার অবশ্য বাস জার্নিটা খুব মজা লাগে, আমার এমনিতে কোনো সিকনেস নাই জার্নিতে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে বাস জার্নিটা। আর আমার কিছু কলকাতার বন্ধুরা আছে, তাদেরকে আমি এপার বাংলার দৃশ্যগুলো একটু দেখাই। আমার ওপার বাংলার সাবস্ক্রাইবার বন্ধুরা বলে যে আমরা আসলে কলকাতায় থাকি, কলকাতায় বসে আপনার ব্লগ দেখলে পরে মনে হয় যে আমরা ওই বাংলাদেশকে দেখছি, বাংলাদেশের পরিবেশটা
প্রকৃতিটা দেখতে পাচ্ছি। এভাবেই আমি উৎসাহিত হই। আসলে কিছু কিছু কমেন্ট আমাকে খুব অনুপ্রাণিত করে ব্লগ বানানোর জন্য। তাই জন্য এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার এই প্রচেষ্টা তখনই সার্থক হবে যখন আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসবেন। আপনাদের ভালোবাসাই আমার কাম্য। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, আর এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকবেন। এই যে দিগন্ত জোড়া সবুজ ফসলের মাঠ ছেড়ে আমরা এখন শহরের কোলাহলে চলে এলাম। তার মানে বগুড়া শহরে পৌঁছে গেছি আমরা। বগুড়া বাস টার্মিনাল থেকে আমরা যাচ্ছি আমার বড় মেয়ে তুলিমণির বাসায়। দেখতে পাচ্ছেন একদম শহরের প্রাণকেন্দ্রে। বাসায় পৌঁছে আমরা একটু ফ্রেশ হলাম, হয়ে দেখলাম টেবিলে তুলিমণির আম্মু আমার অনেক খাবার সাজিয়ে রেখেছে। খেয়ে নিলাম। খেয়ে অনেক গল্প হলো, মজা হলো। বড়াপা আছে এখানে, বড়াপাও আসছে জামাই মেয়ের বাসায়। আমি আর আপা কয়েকদিন কাটাবো। এই যে এটা পূর্ণ হাসান, আমাদের নাতি, তুলিমণি একমাত্র ছেলে। ভাই আমার খুব ভালো, আমরা আসাতে খুব খুশি। আর এই যে তুলিমণি রাত্রে পিঠা বানালো নারকেলের পুর দিয়ে, পুলি পিঠা, নারকেল পুলি পিঠা। আমাদের মেয়ে অনেক গিন্নি হয়ে গেছে, একেবারে কাজে এক্সপার্ট। আর সেদিনের মেয়ে আমাদের এখন এত বড় সংসার চালাচ্ছে। আসলে দিন কিভাবে চলে যায়। আমাদের তুলিমণি কত ছোট ছিল, মনে হলো যে সেদিনের কথা, সেদিনই বড় হলো আমাদের চোখের সামনে। এখন সে একটা সংসারের কর্ত্রী। পুরো ফ্ল্যাটটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। আবার রান্না বান্নায় এক্সপার্ট মেয়ে আমার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তুলিমণির মুখটা সেই ছোটোবেলার মতোই আছে। আসলে মা বাবার কাছে সন্তান কখনো বড় হয় না, সেই ছোট আজীবন ছোটই থেকে যায়, যত বড়ই হোক না কেন। পরের দিন দুপুরবেলা নিজে হাতে বিরিয়ানি রান্না করলো, আবার রোস্ট রান্না করলো, সাথে ছিল ডিম ভুনা। তো নিপুণ হাতে এগুলো করতে থাকলো আমাদের তুলিমণি। আমি দেখে অবাক হয়ে গেলাম যে মেয়ে এত এক্সপার্ট, আলহামদুলিল্লাহ। এই যে এখানে বেরেস্তা করে রেখে দিল, এখানে বিরিয়ানির রান্না হচ্ছে, বিরিয়ানির মাংস, মাটন রান্না হচ্ছে ওখানে। আর এই যে এখানে মুরগি রোস্টের জন্য ভাজা হচ্ছে। একটু বেশি কড়া করে ভাজা হয়নি, একটু ব্রাউন কালার করে ভেজে নেওয়া নিচ্ছে। ও বলে যে আমি তো আসলে মা খালাদের কাছ থেকেই শিখছি রান্না, আর রান্না আসলে শেখার তো শেষ নাই, যত অভিজ্ঞতা তত ভালো হয় রান্না। তো মেয়ের রান্না খেয়ে আসলে আমি অনেক হ্যাপি, খুব সুন্দর রান্না করেছে। এই যে এখানে মশলা কষানো হচ্ছে, ওই যে বাদাম বাটা দেওয়া হলো, একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা, সব বাটা মশলা দেওয়া হচ্ছে, সয়াবিন তেল, একটু ঘি। আর এই যে বাদাম বাটাটা এখন দেওয়া হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে, কাঁচা বাদাম। তারপর রাঁধুনি প্যাকেট গুঁড়া রোস্টের মশলাটা দেওয়া হচ্ছে অর্ধেকটা, যেহেতু বেশি বাটা মশলা দেওয়া হয়েছে এই জন্য আর এই গুঁড়া মশলাটা খুব বেশি দেওয়া যাবে না। এই যে ঘি দেওয়া হলো একটু, আর টক দই। আর বগুড়ার দইয়ের কথা আর কি বলবো, বগুড়া দইয়ের জন্য বিখ্যাত, আপনারা সবাই জানেন। সেই বগুড়া শহরেই আছি এখন। লবণ দিয়ে দেওয়া হলো একটু। মশলাটা খুব করে কষাতে হবে। যে মরিচের গুঁড়া একটু দেওয়া হলো, হলুদের গুঁড়া দিতে হবে না। আর এদিকে যে বিরিয়ানির মাংসটা, মাটনটা প্রায় হয়ে গেছে। আর এই যে এখানে রোস্টের মশলাটাও কষানো প্রায় শেষ। এই যে এখন রোস্টগুলো দিয়ে দেওয়া হবে। আর এই যে ততক্ষণে নাড়া হচ্ছে ভালো করে, পানি শুকিয়ে গেছে মাটনের। আর রোস্টের মশলার মধ্যে এই যে লেবু চিপে দেওয়া হচ্ছে, একটা লেবু।
এই এই মেশিনটা খুব সুন্দর লাগলো আমার, একদম চিপে বের হয়ে যায়। আমার স্টিলেরটা আছে, ওটা কাজ হয় না খুব একটা, তো এটা দেখলাম বেশ ভালোই, একদম চিপে রস বের হয়ে গেল লেবুর। আর ওইদিকে ডিম সিদ্ধ দিয়ে দেওয়া হয়েছে, মাটনটা সিদ্ধ হয়ে গেছে, আর এই যে রোস্ট দিয়ে দিচ্ছে এখন। এখন রোস্ট রান্না প্রায় শেষের দিকে, একটু নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে, তলায় যেন লেগে না যায়, ঢেকে দেওয়া হলো। আর পানিটা শুকালেই রোস্টটা কমপ্লিট হয়ে যাবে। আর ওদিকে ডিমও ভাজা হয়ে গেল, ডিম সিদ্ধ করে ভেজে নিয়ে ওর উপরে বেরেস্তা দিয়ে দেওয়া হবে। আর এখানে যে বিরিয়ানির চাউলটা একটু ভেজে নেওয়া হচ্ছে, একদম কালো জিরা চাউলের পোলাও, বাসমতি চাল না, এটা একদম পিওর পোলাও চালের বিরিয়ানি, খুব টেস্টি আর সুগন্ধ। আর গরম মশলা দিয়ে দেওয়া হলো, এই যে ছোটো এলাচ, দারুচিনি দিয়ে মাঝারি আঁচে জাল দেওয়া হচ্ছে। আর এই যে রোস্ট হয়ে গেছে, নেড়ে চেড়ে নামানো হবে একটু পর। এদিকে একটু আদা দিয়ে গরম পানি করে নেওয়া হয়েছিল, সেটাই বিরিয়ানির চাউলের মধ্যে দেওয়া হলো, তাহলে বিরিয়ানির সেন্ট ভালো আসে। আদা দিয়ে পানি খুব ভালো করে জাল দিয়ে নিতে হয়। আর এদিকে এই যে মাটনটা সিদ্ধ রান্না হয়ে গেছে, 80% সিদ্ধ করতে হবে, বাকিটা চাউলের সাথে সিদ্ধ হয়ে যাবে। আর বিরিয়ানির আসলে মূলে ঝরঝরা হতে হবে, আবার খুব বেশি নরম ল্যাটকা হওয়া যাবে না। এখানে যে সালাদ কাটা হয়েছে, ঝিলিক নিজে হাতে সালাদগুলো কেটে দিল আপুকে। আর এই যে টেবিলে খাবার সার্ভ করা হয়েছে, জামাই দুপুরবেলায় আসবে, এসে খাবে। আর এই যে চাউলের মধ্যে মাংসটা মিশিয়ে দেওয়া হবে এখন, আর অনেকক্ষণ দমে রাখা হবে, প্রায় 1.5 ঘন্টার মতো দমে রাখলে তবেই সুন্দরভাবে ঝরঝরে হবে বিরিয়ানিটা। একটু নেড়ে দিয়ে ঢেকে দিতে হবে। আর পানির মেজারমেন্ট আসলে এই যে আলু বোখরা দিয়ে দেওয়া হচ্ছে, আর পানির মেজারমেন্ট হলো যতটুকু চাল তার ডবল পানি। যদি 2 কেজি চাল হয়, পানি দিতে হবে 4 কেজি। এভাবে পানি দিলে আর কোনো সমস্যা হবে না, নরম হয়ে যাওয়ার ভয় থাকবে না, একদম ঝরঝরে হবে। আলু বোখরাটা দিয়ে মিশিয়ে দেওয়া হচ্ছে, এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। এখন দেখতে হবে পানি লাগে কিনা, যদি পানি লাগে তাহলে একটু গরম পানি অল্প একটু দিয়ে ঢেকে রাখলেই হয়ে যাবে। তারপরে এই তো হয়ে গেছে। এখন নামানোর আগ দিয়ে আর একটু ঘি দেওয়া হচ্ছে, আর উপর নিচ উল্টায় পাল্টায় নাড়া লাগবে ভালো করে। এই যে এখন হয়ে গেছে, মাটন বিরিয়ানি রেডি। এখন সার্ভ করার পালা। সুন্দর একটা ডিজাইন করা রাইস প্লেটে সার্ভ করা হচ্ছে। এই যে জামাই অফিস থেকে এসছে লাঞ্চের জন্য, ওর জন্য একটু তাড়াতাড়ি রেডি করে দেওয়া হলো। টেবিলে বসে আছে পূর্ণ আর আমাদের জামাই, পূর্ণর বাবা উনি, আর ঝিলিক বসছে। এই যে বেরেস্তা ছিটিয়ে দিচ্ছে তুলিমণি, একটু চিনি দিয়ে মুচকে নিয়েছে। এই যে খাবার টেবিলে একদম রেডি। ডিমের উপরে বেরেস্তা ছিটিয়ে দেওয়া হয়েছে,
ওখানে রোস্ট রান্না। এই যে মনির এখন খেতে শুরু করবে। পূর্ণ বেবি মোবাইল দেখছে, সেও এখন হ্যান্ড ওয়াশ করে খেতে বসবে। আমি আর বড়াপা আর তুলিমণি একসাথে খাবো জন্য ওদেরকে আগে খেতে দেওয়া হলো। আর মনি যেহেতু অফিসে চলে যাবে লাঞ্চ করে, একদম পাশেই অফিস ওদের, এই জন্য দুপুরে গরমে একটু খাওয়ার জন্য তাড়াতাড়ি করে রেডি করে দেওয়া হলো। প্রতিদিন অবশ্য এমনই লাঞ্চটা করে যায় বাসার থেকে। রান্না খেয়ে খুব ভালো প্রশংসা করলো মনির, অনেক মজা হয়েছে। আমার ভাইয়া অবশ্য বলতেছে যে আম্মু তুমি এর মধ্যে মশলা এত মশলা দিছো কেন? ওই যে কাজু বাদাম আর পেস্তা বাদাম দেওয়া হয়েছে, এটা ওর পছন্দ না, সে ওইটা কুটে কুটে ফেলে দিচ্ছে আর বলছে যে এটা দিবে না, এই মশলাটা দিবে না আম্মু। মনে বললো যে আমার ছেলে এইসব পছন্দ করে না, খালামণি কি করব, আমার ভালো লাগে, ও পছন্দ করে না। আমি বুদ্ধি দিলাম ভাইয়া তুমি একটা একটা করে বেছে বেছে রাখো এই যে প্লেটের পাশে। তো আজকের মতো এটুকুই আমার বগুড়ার ব্লগ, প্রথম ব্লগ এটা। পরে আমি মহাস্থানগড় যাওয়ার ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব ইনশাল্লাহ। আর এখানে একটা সুন্দর রিসোর্ট আছে, মোমোইন বলে, ওখানে তুলিমণি আমাকে নিয়ে যাবে বলছে। আর এই যে বগুড়ার দই না হলে তো চলেই না। এই যে সবচেয়ে ভালো দোকান এখানকার, এই তুলিমণির বাসার পাশেই এশিয়া মিষ্টির দোকান থেকে জামাই 2 প্লেট দই নিয়ে এসেছে। আমাদের পাবনার দই অনেক ভালো, তারপরেও বগুড়ার দইয়ের অনেক নাম ডাক, সবাই পছন্দ করে বগুড়ার দই। জামাই 2 প্লেট বগুড়ার দই নিয়ে এসেছে। আসলে পোলাও বিরিয়ানির সাথে শেষ পাতে দই না হলে তো চলেই না, এটা আসলে বাংলা ট্র্যাডিশন বলতে গেলে। এই যে ঝিলিক খেতে বসছে, তুলিমণি উঠাই দিচ্ছে। আর আমি এখন বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিবেন। আল্লাহ হাফেজ।